হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে WBSSC গ্রুপ CD ইন্টারভিউ রিলেটেড কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, তোমাদের যদি এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং তার সাথে সাথে শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো লেটস স্টার্ট, শুরু করা যাক আজকের ক্লাস। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে, এটা হচ্ছে যারা অনেক দিন আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো। সাপোজ ধরো অনেকে আছে 2015-ই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, 2016-17 করেছে, 18-ই 20-তে করেছে। তো অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে, মানে 8-10 বছরের একটা গ্যাপ হয়ে যাচ্ছে। তো তাদের জন্য এই কোয়েশ্চেনটা। সাপোজ ধরো তুমি 2018 সালে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তখন তোমাকে কোয়েশ্চেন করতেই পারে যে তুমি 2018 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তাহলে এতদিন কী করছিলে। তো সেই ক্ষেত্রে আনসার হবে, তোমরা বলবে যে স্যার 2008, এটা হচ্ছে, হ্যাঁ আর একটা জিনিস বলে রাখি, এই কোয়েশ্চেনটা এটা হচ্ছে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে, মানে এই আনসারটা হচ্ছে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে। তো অবিবাহিতদের ক্ষেত্রেও বলে দেবো, তার আগে আমি বিবাহিত মহিলাদের ক্ষেত্রে মানে তারা যে আনসারটা বলবে সেটা আগে বলে দিই। তো তোমরা বলবে স্যার 2018 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পরেই আমার বিয়ে হয়ে যায়। তো ফার্স্টে তোমরা বলবে যে মানে কারণটা দেখাবে যে বিয়ে হয়ে গিয়েছিল আমার প্রথম দিকে। তারপরে বলবে প্রথম দিকে সংসারের চাপে তেমনভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হয়ে ওঠেনি। পরবর্তীকালে আমার মনে হয়েছিল যে একটা চাকরির দরকার, তাই আমি সংসারের কাজ সামলানোর পাশাপাশি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে শুরু করি এবং সেটা এখনও পর্যন্ত কন্টিনিউ করছি। এর সাথে সাথে আমি 2-3টে বাচ্চাকে টিউশনও পড়াই। এই লাইনটা, এই টিউশন পড়ানোর যে লাইনটা, এটা যারা টিউশন পড়াও তারা তো বলবেই, তার সাথে সাথে যারা পড়াও না তারাও এই লাইনটা অ্যাড করে দেবে। মানে তারা থোড়েই দেখতে আসছে যে তুমি টিউশন পড়াচ্ছ কি পড়াচ্ছ না। এই লাইনটা মানে অ্যাড করলে কি হবে যে তুমি তোমার যে এই গ্র্যাজুয়েশনের পর থেকে এতটা যে গ্যাপ, এই টাইমে তুমি কি করেছো, তুমি যদি বলো যে আমি টিউশনও পড়াই, তাহলে মানে মেকআপ হয়ে যাবে অনেকটা। তারা বুঝবে যে না, মানে ইন্টারভিউ রুমে যে সমস্ত স্যাররা থাকবেন তারা বুঝবেন যে না, এ বসেছিল না, মানে কিছু না কিছু কাজ করেছে। আর তার সাথে সাথে তোমার যদি কোনো সন্তান থাকে তাহলে সেক্ষেত্রেও তুমি অ্যাড করে দেবে যে বর্তমানে আমি 1 সন্তান বা 2 সন্তানের মা। তো এই উত্তরটা একটু গুছিয়ে বলে দিলেই হবে। আমি যেরকমভাবে লিখে দিয়েছি ঠিক সেরকমভাবে গুছিয়ে বললেই হবে, এর থেকে বেশি কিছু বলার দরকার নেই, খুব হ্যাজানোর দরকার নেই, আর খুবই একদম সংক্ষেপে বলাও যাবে না, মানে একটু মানে এক্সপ্লেনেশন একটু দিতেই হবে, তাতে করে আনসারটা একটু মানে সুন্দর হবে। এরপরে যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে আনসারটা হবে যে ওই একই কোয়েশ্চেন, এটা হচ্ছে অবিবাহিতদের ক্ষেত্রে। তাদের ক্ষেত্রে যে আনসারটা হবে সেটা হচ্ছে, তারা বলবে স্যার আমি 2018 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি ঠিকই, কিন্তু সেই সময় বাবা সেরকমভাবে কোনো কাজ করতো না, তাই সংসারে হেল্প করার জন্য আমি প্রাইভেট জব করতে স্টার্ট করি, বা যে কোনো জব বলে দেবে যে আমি জব করতে স্টার্ট করি। এখানে ফার্স্ট পয়েন্ট হচ্ছে তুমি দেখাবে যে তোমার ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ ছিল, যার জন্য তুমি আর পড়াশোনাটাকে মানে কন্টিনিউ করতে পারোনি। মানে 2018 সালে ধরো তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তারপরে তুমি আর পড়োনি, গ্র্যাজুয়েশনই স্টপ করে দিয়েছো। তারপরে তোমার ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ থাকার কারণে তুমি কাজে যোগ করে দাও, কাজে জয়েন করো। তারপর ফলে কি হয়, প্রথম দিকে আমার 2-3 বছর নষ্ট হয়ে যায়, মানে প্রাইভেট জব করার ফলে
প্রথম 2-3 বছর তোমার নষ্ট হয়ে যায় এটা বলবে। তারপর আমি উপলব্ধি করতে পারি যে আমার সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেওয়া দরকার, তাই আমি প্রস্তুতি নিতে শুরু করি এবং এখনও পর্যন্ত কন্টিনিউ করি এবং এর সাথে সাথে আমি টিউশন পড়ানোও স্টার্ট করি। ব্যাস এইটুকু বললেই হবে। এরপরের কোয়েশ্চেন হচ্ছে, এটা হচ্ছে যাদের লাস্ট কোয়ালিফিকেশন মাধ্যমিক অথবা এইচএস, তাদের ক্ষেত্রে এই কোয়েশ্চেনটা করতে পারে যে মাধ্যমিক অথবা এইচএস পড়ার পর তুমি আর পড়াশোনা করোনি কেন? তাদের ক্ষেত্রে আনসার হবে, স্যার সেই সময় আমার বাড়ির আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না, বাবা সেই সময় সেভাবে কাজ করতে পারতো না, তাই সেই সময় বাবাকে হেল্প করার জন্য আমি পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম। এবং সত্যি কথা বলতে স্যার, পড়াশোনার কী গুরুত্ব সেটা বোঝানোর মতো সেরকম কেউ ছিল না, আর কিছুটা নিজেরও গাফিলতি ছিল, যার জন্য আমি পড়াশোনা আর কন্টিনিউ করিনি। এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে 3টে পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে। এক নম্বর পয়েন্ট হচ্ছে আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে। 2 নম্বর হচ্ছে পড়াশোনার কী গুরুত্ব, এই পড়াশোনার কী গুরুত্ব এইটা বোঝানোর কেউ ছিল না, যার জন্য তুমি আর পড়াশোনাটাকে কন্টিনিউ করোনি। আর একটা পয়েন্ট যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে নিজের দোষ দেওয়া। এটা হচ্ছে নিজের দোষ দেওয়া, মানে এখানে তুমি বলেই দিলে যে কিছুটা নিজেরও গাফিলতি ছিল, যার জন্য আমি আর পড়াশোনাটাকে কন্টিনিউ করিনি। ইন্টারভিউয়াররা এই জিনিসগুলোই পছন্দ করে, মানে নিজের দোষটাকে স্বীকার করে নেওয়া, যে স্যার আমার জন্যই আমি আর কন্টিনিউ করতে পারিনি, এই যে স্বীকার করে নেওয়া, এই জিনিসগুলোই মানে ইন্টারভিউ রুমে যে সমস্ত স্যার বসতেন তারা এইগুলোকেই পছন্দ করে। ঠিক আছে, তাহলে 3টে পয়েন্ট তোমরা মনে রাখবে। এক হচ্ছে তোমার ফিনান্সিয়াল কন্ডিশন, মানে বাড়ির যে আর্থিক অবস্থা সেটা সেই সময় ততটা ভালো ছিল না, যার জন্য তুমি আর পড়াশোনাটাকে কন্টিনিউ করতে পারোনি। আর দ্বিতীয় হচ্ছে পড়াশোনার কী গুরুত্ব সেইটা বোঝানোর মতো তোমার কেউ ছিল না, যার জন্য তুমি পড়াশোনা করোনি। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট নিজের দোষ দেওয়া, যে অনেকটা নিজেরও গাফিলতি ছিল, যার জন্য আমি আর পড়াশোনাটাকে কন্টিনিউ করিনি। এই 3টে পয়েন্ট বললেই মানে আনসারটা খুব সুন্দর হবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। 3 নম্বর কোয়েশ্চেন রিলেটেডই হচ্ছে 4 নম্বর কোয়েশ্চেন, মানে 3 নম্বর কোয়েশ্চেনটা করার পর এই 4 নম্বর কোয়েশ্চেনটা তোমাকে করতেই পারে যে তখন তুমি পড়াশোনা করোনি, এখন কেন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ? এর আনসারটা হবে, স্যার পরবর্তী সময়ে আমি উপলব্ধি করতে পেরেছি এই যে খারাপ আর্থিক অবস্থার মধ্যে আমি আছি, এখান থেকে বেরোতে গেলে আমাকে পড়াশোনা করতে হবে, আমাকে সরকারি চাকরির জন্য চাকরি করতে হবে। আর্থিক এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে গেলে একমাত্র পড়াশোনাই পারে এই জায়গা থেকে বের করতে। এই জন্যই স্যার আমি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে শুরু করি। সো এই 4টে কোয়েশ্চেনই ছিল আজকের মতো। সো এই ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় এবং যদি আরও নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং একটা লাইক করে দেবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সো থ্যাংক ইউ।